বাংলা অনার্স এবং এর ছাত্রছাত্রী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষাগত দিক নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি একটু আনকমন হলেও তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা কিন্তু দেখা যায় যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাগত কি কি বৈশিষ্ট্য রয়েছে। এই প্রশ্নটা তোমরা কেমন ভাবে লিখবে, সেটা লিখলে তোমাদের কত নাম্বার পাবে, এই প্রশ্নটা আমরা দেখতে পাই দু রকম ভাবে আসে। নম্বর বিভাজনের কথা আমি বলছি, কখনো 5 নম্বরে আসে, কখনো 10 নম্বরে আসে। সেক্ষেত্রে তোমরা কটা বৈশিষ্ট্যের পয়েন্ট করবে এবং কেমন ভাষা দিয়ে তোমরা এটা লিখবে, সেই সম্পূর্ণ জিনিসটি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং দেখো লাল রঙের যে বেল বাটন রয়েছে, বেল বাটনটাকে প্রেস করে দাও এবং শেয়ার করে দাও যাতে আরো অনেক ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখার সুযোগ পায়। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের নাম কিন্তু জেনে থাকি। এই যে আদি মধ্যযুগের একটা সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, এটি লেখা হয়েছিল কিন্তু প্রাচীন বাংলা ভাষাতে এবং এক্ষেত্রে দেখা যাবে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাগত যে বৈশিষ্ট্যের কথা আমরা বারবার বলছি, সেইটা আলোচনা করতে গেলে এটাকে দুটো ভাগে আমরা ভাগ করে নেব। যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো কিংবা যারা বাংলা এমএ নিয়ে পড়ছো, আমি দুজনের ক্ষেত্রেই দু রকম বৈশিষ্ট্যের কথা বলবো। বাংলা অনার্স এবং এমএ দুটো ক্ষেত্রেই কিভাবে এর ভাষাগত বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা দেখে নেব। এক্ষেত্রে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো, শ্রীকৃষ্ণ কীর্তনের যদি 5 নম্বর এই প্রশ্নটা আসে যে ভাষাগত বৈশিষ্ট্যটি লেখো, সেক্ষেত্রে তোমাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক যদি উল্লেখ না করা থাকে, সেক্ষেত্রে তোমরা একসাথে এটা লিখতে পারো। যদি 5 নম্বরের প্রশ্ন আসে তোমাদের, সেক্ষেত্রে তোমরা 7টা পয়েন্ট লিখতে পারো। এবং যদি বাংলা এমএ তে যারা পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলাদা করে দেখাতে হবে। যদিও যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাও, এবং যদি 10 নম্বরের প্রশ্ন আসে তাও। যদি 10-এর প্রশ্ন আসে, আমরা 6টা থেকে 7টা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখব এবং একই রকম ভাবে 6-7টা আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখব এবং যে মূল পয়েন্টগুলো তুলে ধরার সেইগুলো নিয়েই কিন্তু আমরা লিখব, যাতে 10 নম্বরের প্রশ্ন আসলে আমরা 7 কিংবা 8, 8.5 নম্বর আমরা তুলতে পারি। এবং বাংলা অনার্সে যারা লিখবে, তাদের যদি 5 নম্বরের প্রশ্ন আসে, তাহলে কিন্তু ভাষাতাত্ত্বিক দিক আলোচনা করার ক্ষেত্রে তোমরা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য একসাথেই লিখতে পারো। কিন্তু যদি 10 নম্বরের প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু এম এর মতোই চেষ্টা করতে হবে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটো আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে তোমরা লিখবে, তাহলে তোমাদের নাম্বারটা ভালো ক্যারি করবে। তাহলে চলো দেখে নিই আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে কোন কোন পয়েন্টগুলো রাখবো এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে কোন কোন পয়েন্টগুলো রাখবো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দেবে। চলো দেখে নিই আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো কোন কোন পয়েন্টগুলো আমরা লিখবো। প্রথম পয়েন্ট আমরা লিখতে পারি, শব্দের আদ্যক্ষরে শাসাঘাতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন কি কি রয়েছে, আই হন, আনল। দেখো শাসাঘাতের উপরে মানে শব্দের আদি অক্ষরে প্রথমেই শাসাঘাতের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। পরের পয়েন্টে রয়েছে, অল্প প্রাণ ধ্বনির পর হ ধ্বনি থাকলে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে। এটা আমরা সকলেই জানি, যেগুলো বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ সেগুলো হলো অল্প প্রাণ বর্ণ। সেই ধ্বনির পরে হ ধ্বনি যখনই থাকে তখন সেটা মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। যেমন ক আর গ হলো অল্প প্রাণ ধ্বনি এবং খ এবং ঘ হলো মহাপ্রাণ ধ্বনি। এখানে দেখো কত হো থেকে কত, মানে তটা থয়ে পরিণত হয়েছে। পরের পয়েন্টে রয়েছে, আকারের পর হর্ষইকারের ক্ষীণতা প্রাপ্তি ঘটেছে। উদাহরণ কি রয়েছে, বড়াই। তা কিভাবে ঘটলো, এখানে আকার, কোথায় আকার রয়েছে, এই যে ব ডয় শূন্য রয় আকার হর্ষই, এই যে ডয় শূন্য রয়ের সাথে আ রয়েছে।
হস্যইকার ধ্বনির ক্ষীণতা প্রাপ্তি হয়েছে। এখানে এখানে কি হয়েছে, বড়াই। পরে মহাপ্রাণ নাসিক্য ধ্বনির সরলীকরণ লক্ষ্য করা গেছে। এখানে কিভাবে সরলীকরণ হচ্ছে, মহাপ্রাণ ধ্বনি কোনটা, এই যে কাহ্ন হটা মহাপ্রাণ ধ্বনি এবং তার সাথে দন্ত ন রয়েছে এবং সেটাতে কি হয়েছে, নাসিক্য ধ্বনি সরলীকরণ হয়ে কান হয়েছে। 5 নম্বর পয়েন্টে আমরা লিখব নাসিক্য ব্যঞ্জনের যোগে যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ লক্ষ্য করা যায়, যেমন কি ঝম্প থেকে ঝাঁপ। 6 নম্বর পয়েন্টে কি লিখব, আনুনাসিক ধ্বনির ব্যবহার যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়, যেমন বসিয়া আর বসিয়া। 7 নম্বর, উচ্চারণের ক্ষেত্রে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বরের মধ্যে প্রভেদ ছিলই। কি কি ছিল, ওই যে আয় চন্দ্রবিন্দু ক্ষয় হস্যি আখি এবং আয় চন্দ্রবিন্দু ক্ষয় দীর্ঘি আখি, এখানে হ্রস্বস্বর প্রথমটা এবং পরেরটা হলো দীর্ঘস্বর, এই প্রভেদটা আমরা লক্ষ্য করতে পেরেছি। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো, কি কি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা লিখব। প্রথম পয়েন্টে আমরা লিখতে পারি কর্তৃকারকে বহু বচনে সর্বনামের সঙ্গে রা বিভক্তি যোগ দেখা যায়। কি কি, এই যে আমভাড়া, তোমভাড়া, এখানে এগুলো কর্তৃকারক এবং এগুলো বহু বচন, সর্বনামের সাথে কি হয়েছে, রা বিভক্তির এই শেষে আমভাড়া, তোমভাড়া, রা বিভক্তির যোগ দেখা গেছে। 2 নম্বর পয়েন্টে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে আচ ধাতু যোগ করে যৌগিক ক্রিয়াপদ গঠন করা হয়েছে। এই যে আচ ধাতু, লই আছে লইছে, এই লই আছে থেকে হয়েছে কি লইছে, ঠিক আছে। 3 নম্বর, কর্তৃকারকে শূন্য বিভক্তির প্রয়োগ একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কি রয়েছে উদাহরণে, শীতল মনোহর বাসি কেনা বায়ে, এখানে কর্তৃকারকে এখানে শূন্য বিভক্তির প্রচলন দেখা গেছে। দেখো লক্ষ্য করে কোথায় শূন্য বিভক্তিটা রয়েছে। 4 নম্বরে, মুখ্য কর্মে শূন্য বিভক্তির প্রয়োগ দেখা গেছে, যেমন অরেরে বাহি কান্ন নাব হরি ডগমগ কুগয় ন দেহি। 5 নম্বরে, অধিকরণ কারকে সপ্তমীর বিভক্তি হিসাবে ত তে এর প্রয়োগ লক্ষ্য করা গেছে, যেমন টালতমুর ঘর নাহি পরবেশী। 6 নম্বরে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষার সাথে আমরা অনেক সময় দেখতে পাই জয়দেবের গীত গোবিন্দের ভাষার কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। যেমন জয়দেব তার গীত গোবিন্দের চতুর্থ স্বর্গে লিখেছেন, দেখো নিয়তি চন্দন সিন্ধু কিরণ মনুবিন্দতি খেদ মধিরম বাল্য নিলয় মিলনেরও গরলমিব কলয়তি মলয় সমীরম। একই রকম ভাবে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ অংশে বহুচন্দ্র দাস কি লিখেছেন, নিন্দয়ে চান্দ চন্দন রাধা সবখানে গরল সমান মানে মলয় পবনে। 7 নম্বর পয়েন্টে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শব্দ দ্বৈত এবং ধর্নাত্মক শব্দে খুব দেখা গেছে। যেমন শব্দ দ্বৈত কোনগুলো, যেগুলো একই রকম শব্দ দুবার করে ব্যবহার করা হয়, যেমন দিনে দিনে, নীতি নীতি, না বল না বল, একটু বানানটা ভুল হয়েছে, নিষদ নিষদ। আর ধর্নাত্মক শব্দ কি রয়েছে, রুনু ঝুনু টলমল। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাগত দিকের আলোচনা? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটাও তোমরা জানাবে, যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের খুব বেশি করে আলোচনার দরকার এবং তোমরা প্রশ্ন উত্তর চাইছো কিনা, তোমরা কি চাইছো, অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে সেরকম ভিডিও নিত্য নতুন আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে।